হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বিয়ের প্রথম দিন থেকে আমার স্বামী আমাকে খুব অত্যাচার করে, কিন্তু আজ সে সব অত্যাচারের সীমা পার করে আমার পেটে ছুরি চালিয়ে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। পুরো মেঝেতে রক্তের বন্যা বইছে। তীর বিদ্ধ হরিণের মতো আমি নীলের দিকে চেয়ে আছি। নীল হলো আমার স্বামী। ও আমার সামনে বসে হাসছে আর চুপচাপ আমার আর্তনাদ দেখছে, যেন একটা বারের জন্য ওর চোখে আফসোস দেখছি না আমি। আস্তে আস্তে আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। মৃত্যু যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। তারপর কি ঘটেছে আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি তো ভেবেছিলাম আমি মারা যাব, কিন্তু কীভাবে বাঁচলাম সেটা শুধু আল্লাহ জানে। কিন্তু আমাকে হাসপাতালে কে নিয়ে এলো? আশেপাশে তো কাউকে দেখছি না। আমি ওঠার চেষ্টা করছিলাম, হঠাৎ একজন নার্স এসে বললেন, কি করছেন ম্যাম? আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, আপনার রেস্টের দরকার। আচ্ছা, একটা কথা জানার ছিল, আমাকে হাসপাতালে কে নিয়ে আসছে? আপনার স্বামী। বলতে পারেন আমার স্বামী? মানে নীল? আমি ভীষণ আশ্চর্য হলাম। নীলই তো আমাকে খুন করার চেষ্টা করেছে, তাহলে ও কেন আমাকে হাসপাতালে নিয়ে আসবে? আমি নার্সকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার স্বামী এখন কোথায়? আপনার স্বামী জেলে। জেলে মানে? ও কেন জেলে থাকবে? কি করেছে ও? আর আপনি তো বললেন আমাকে নীল হাসপাতালে নিয়ে এসেছে, তাহলে? আপনাকে খুনের চেষ্টার জন্যে। খুনের চেষ্টা? আপনাকে কি বললো? ও আমাকে খুন করার চেষ্টা করেছেন? উনি নিজেই বলেছেন, আপনাকে যখন হাসপাতালে নিয়ে আসেন আপনার স্বামী, তখন আপনার এই অবস্থা কিভাবে হয়েছে সেটা না জানলে ভর্তি নিত না হাসপাতালে। এটাই আমাদের হাসপাতালের ফর্মালিটি। আর আপনি যে অবস্থায় এসেছিলেন তাতে তো আমরা সবাই ভেবেছিলাম আপনাকে বাঁচানো সম্ভব হবে না। আর আপনার স্বামী তখন সবার সামনে বলেছেন উনি আপনাকে খুন করতে চেয়েছিলেন। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ফোন করে আর ওনাকে পুলিশ এসে নিয়ে যায়। আচ্ছা, নীলকে মানে আমার স্বামীকে কবে পুলিশ নিয়ে গেছে? 1 মাস আগে প্রায়। আর 1 মাস পর আপনার জ্ঞান ফিরল আজকে। আপনার অবস্থা খুবই খারাপ ছিল, তাই জ্ঞান ফিরতে 1 মাস লেগে গেছে। কি? আমি 1 মাস ধরে হাসপাতালে আছি আর নীল জেলে? জি ম্যাম, আপনি এখন রেস্ট নিন আর নিজের স্বামীকে নিয়ে টেনশন করবেন না। আপনাকে একটা কথা বলি ম্যাম, কিছু মনে করবেন না। আমার আপনার স্বামী দেখে মোটেও সুবিধার লাগেনি। ওনাকে দেখে মনে হয় উনি একজন অমানুষ। উনি আপনাকে খুনের চেষ্টা করেছিলেন। যে স্বামী নিজের স্ত্রীকে খুনের চেষ্টা করে তাকে অমানুষই বলে। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দিয়ে দিয়েন, আপনার জন্যই ভালো। নার্সের কথাগুলো আমার বিরক্ত লাগছিল। আমি নীলকে ডিভোর্স দিব না, সে আমাকে খুন করলেও না। আমি কত ঘোরানোর জন্য বললাম, নার্স আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ কবে করা হবে? ম্যাম, আপনি এখনো সুস্থ নন। এখন 2-3 সপ্তাহ তো লাগবেই। আপনি এখন রেস্ট নিন, আর একটু পর ডাক্তার এসে আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাবেন। কথাটা বলেই নার্স চলে গেলেন। কিন্তু তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর নীল 1 মাস ধরে কিভাবে আছে কে জানে। কিন্তু ও যখন আমাকে খুন করার ইচ্ছাই ছিল, তাহলে আমাকে হাসপাতালে নিয়ে কেন এলো আর নিজের দোষ কেন স্বীকার করলো? সপ্তাহখানিক পর আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলো। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এত তাড়াতাড়ি ডিসচার্জ করতো না, আমি জেদ করেই প্রায় হাসপাতাল থেকে চলে এসেছি। এখন আমার নীলকে জেল থেকে বের করতে হবে। নীল হয়তো জেলে অনেক কষ্টে আছে, আর নীলকে বের না করলে আমিও সত্যিটা জানতে পারবো না। দুপুরে খেয়ে এক উকিলের সাথে কথা বললাম নীলের ব্যাপারে। যেহেতু আমি বেঁচে আছি, তাই পুলিশ স্টেশনে গিয়ে নীলকে ছেড়ে দিতে বললাম। পুলিশ কেসটা বন্ধ করে দিল। 2 দিনের মধ্যে নীলকে পুলিশ ছেড়ে দিল। নীল আজই জেল থেকে ছাড়া পেয়েছে। বাসায় আসার সময় নীল আমার সাথে একটা কথা বলেনি। বাসায় এসে নিজের রুমে গিয়ে নীল দরজা বন্ধ করে দিল। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। আমি বিছানায় শুয়ে আছি, শরীরটা বেশ খারাপ লাগছে। হঠাৎ নীল আমার রুমে এসে আমাকে হিঁচড়ে একটা টান দিল হাতে। আচমকা নীলের ব্যবহারে আমি কিছুটা চমকে উঠলাম। তাড়াহুড়ো করে উঠে বললাম, কি হয়েছে? আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু।
নীল কিছু না বলেই একটা থাপ্পড় লাগিয়ে দিল আমার গালে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম ওই ঘটনার পর শুধরে যাবে, কিন্তু আমি নীলকে জিজ্ঞেস করলাম, আমাকে মারলে কেন? তোকে মারবো না তো কি আদর করবো? তুই জানিস না তোকে আমার সহ্য হয় না। আর তুই শাড়ি পরেছিস কেন? এবার বুঝলাম নীল কেন আমাকে থাপ্পড় মারলো। নীল আমাকে কখনো শাড়ি পরতে দেয় না, আর আজ আমি পুরো শাড়ি পরে ফেলেছি। কি হলো বল, শাড়ি কেন পরেছিস? আমার পেটের ঘাটা তো এখনো শুকিনি, আর সেলাইটার উপরে ওষুধ লাগাতে সমস্যা হচ্ছে ক্ষত স্থানে। মরে তো যাচ্ছিস না, তোর কষ্ট আমার কিচ্ছু যায় আসে না। শাড়িটা খোল। কিন্তু কিন্তু আবার কি? তোর কি মনে হয় তুই আমাকে জেল থেকে বের করে এনেছিস এই জন্য আমি তোকে ভালোবাসবো, তোর প্রতি দয়া দেখাবো? কখনোই না। তোর জন্য আমার বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। তোর কারণে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিছে। এখানে আমার দোষ কোথায়? তোমার জন্যও তো আমি বাসা ছেড়েছি। আম্মু আব্বু আমাকে সহ্য করতে পারে না, এমনকি আমার বাবা মায়ের মৃত্যুর সময়ও আমি তাদের দেখতে পাইনি। তুই এখন আমাকে দোষ দিচ্ছিস? সব দোষ তোর। বলে আমাকে প্রচুর মারতে শুরু করলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, মারারি যখন ছিল তখন বাঁচালে কেন? হাসপাতালে নিয়ে গেলে কেন? রোজ একটু একটু করে মরার থেকে তো ভালো আমি একেবারে মরে যেতাম। কারণ আমি তোকে তিলে তিলে মারবো, বুঝলি? এখন শাড়িটা খুল, যা। কথাটা বলে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে চলে গেল। আমার হাত খাটের ধারালো অংশে লেগে রক্ত বের হতে লাগলো, কিন্তু নীল একবারও ফিরে তাকালো না। আমি নিজেকে সামনে নিয়ে শাড়ি খুলে সালোয়ার পরলাম। নীলকে আমি চিনি আমাদের বিয়ের 2 বছর আগে থেকে। ঠিক চিনি বললে ভুল হবে, কারণ আমার সাথে নীলের শুধু একবারই দেখা হয়েছিল। ওর সাথে আমার প্রেম দেখা হয় হাসপাতালে। আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে রক্ত না দিলে বাঁচানো যেত না। আমি কোথাও রক্ত পাচ্ছিলাম না। আমার মা খুব টেনশন করছিলেন। তখন নীল আমার বাবাকে এসে রক্ত দেয়, কিন্তু তখন আমার ওকে এরকম মনে হয়নি। মনে হয়েছিল ও খুব মিশুক টাইপের ছেলে, সবাইকে আপন করে নিতে পারে। কিন্তু এই নীলের সাথে ওর কোনো মিলই নেই। পরিস্থিতি মানুষকে বদলে দেয়, তাই বলে এতটা? আমার ধারণা ছিল যে মানুষকে রক্ত দিয়ে বাঁচাতে পারে সে অবশ্যই একজন ভালো মানুষ। আমার আর নীলের বিয়েটা জোর করে দেওয়া হয়। যেদিন আমাদের বিয়েটা হয়েছিল সেদিন আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি যখন সেখানে যাই তখন নীল আমাকে বলে আমার সাথে ওর কিছু জরুরি কথা আছে, আমি যেন ওর সাথে আলাদাভাবে দেখা করি। কিন্তু কথাটা নীল আমাকে সরাসরি বলেনি। একজন ওয়েটার আমাকে একটু চিরকুট দিয়েছিল, সেখানে লেখা ছিল। আমি ওর সাথে দেখা করতে নীলের কথা মতো রুমে যাই। তারপর হঠাৎ করে আমার মাথাটা ঘুরে যায় আর আমি ফ্লোরে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর সব মানুষ আমাকে আর নীলকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝতে পারার আগেই ওখানে উপস্থিত লোকেরা আমাদের বিয়ে দিয়ে দেয় জোর করে। আমাদের কিছু বলার সুযোগ দেওয়া হয় না। নীলও আমাকে বিয়ে করতে রাজি ছিল, সেটা ওর নীরবতা প্রমাণ করে দিচ্ছিল। কিন্তু নীলের বাবা আমাদের বিয়েটা মেনে নেন না, আর আমার বাবা মাও নেননি। আমার বাবা মা আমাকে বলেন যেন আমি কখনো তাদের সামনে না যাই, তারা মরে গেলেও না। সবাই আমাকে ভুল বুঝেছিল। তবে নীলকে ওর বাবা বলেছিল আমাকে যদি ও ডিভোর্স দেয় তাহলে ওকে মেনে নিবে। কিন্তু নীল এরকম কিছুই করেনি। ও আমাকে ডিভোর্স দেয়নি, উল্টে বারবার অত্যাচার করে গেছে প্রত্যেকটা দিন। সেই বিয়ের প্রথম দিন থেকে আমাদের বাসরাতে আমাকে ও নিয়ে যায় ওর এক বন্ধুর বাসায়। ওখানে আমাদের বাসর ঘর সাজানো হয়। আমি বিছানায় বসে নীলের অপেক্ষা করছিলাম, কিন্তু নীল এসে হঠাৎ করে আমাকে এসে বলে আমি যেন সোফায় ঘুমাই। আমি কিছু বুঝতেই পারলাম না। উল্টে ওকে জিজ্ঞেস করাই আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, একবার বলে বুঝিস না তুই? আমি সোফায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছিল না, শুধু কান্না পাচ্ছিল। তারপর আমরা এই বাসায় আসি, কিন্তু তারপর থেকে প্রতিদিন আমাকে অত্যাচার করে নীল। আমাদের সম্পর্ক মোটেও কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো কখনো ছিল না। নীল আমাকে শাড়ি পরতে দেয় না, জানি না কেন। মাঝে মাঝে আমাকে স্টোর রুমে আটকে রাখতো অনেক ইঁদুর আর তেলাপোকার মাঝে। বিয়ের 6 মাস এভাবেই কাটে আমার। তারপর একদিন আমার পেটে ছুরি চালিয়ে দেয়, শুধুমাত্র তরকারিতে লবণ বেশি হওয়ার জন্য। এটা কোনো কারণ হতে পারে কি নিজের স্ত্রীকে খুন করার? কিন্তু তবুও আমি ওকে ভালোবাসি, কারণ ও আমার স্বামী। তাই এখনও আমি ওকে ছেড়ে যাইনি, ডিভোর্স দেওয়ার কথাও ভাবিনি। আর নীলও
কখনো আমাকে ডিভোর্স দিতে চায়নি। আমার বিশ্বাস নীল একদিন আমাকে ভালোবাসবে। হঠাৎ করে নীল এসে বলল, কিরে, এত কি ভাবছিস? তোকে আমার শার্টগুলো ধুতে বলেছিলাম, ধুসনি কেন এখনো? আমি কি পরবো? আমি আসলে ভুলে গেছিলাম, এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আমি নীলের রুমে গিয়ে রুম থেকে আলমারি খুলে ওর জামা বের করছিলাম। হঠাৎ একটা কালো রঙের ডায়েরি আমার চোখে পড়লো। ডায়েরি খুলে পড়তে ইচ্ছে করছে খুব। এটা যদি নীলের ডায়েরি হয় তাহলে আমার সব প্রশ্নের উত্তর এখানেই পাবো আমি। তাই ডায়েরি খুলে পড়া শুরু করব। ঠিক সেই সময় নীল রুমে প্রবেশ করলো। আমি ডায়েরিটা ওড়নার নিচে লুকিয়ে নিলাম। নীল আমাকে দেখে খুব রেগে গেল। কিরে, এতক্ষণ ধরে কি করছিস তুই? কিছু না, আমি তো তোমার শার্ট বের করছিলাম। কিছু না করলে তোর শার্ট বের করা হয়নি কেন এখনো? তাড়াতাড়ি বের করে নিয়ে যা। জি, যাচ্ছি। আমি নিজের সাথে করে ডায়েরিটা লুকিয়ে নিয়ে আসি। তারপর সেটা স্টোররুমে লুকিয়ে রেখে কাপড় কাচতে যাই, কারণ আমার রুমে লুকিয়ে রাখতে পারবো না। যদি নীল দেখে তাহলে অনেক ঝামেলা হবে। কাপড় কাচার সময় কেটে যাওয়ার জায়গায় খুব ব্যথা করছিল, কিন্তু কিছু করার নেই আমার। কোনো মতে কাপড়গুলো কেচে রান্নাঘরে গিয়ে রুমে আসলাম। হঠাৎ নীল আবার চিল্লাচিল্লি শুরু করে দিছে। জয়া, কোথায় তুই? কি বলো, কি হয়েছে? এভাবে কেউ কাপড় কাচে? ময়লা তো পরিষ্কারই হয়নি। আসলে আমার খুব টান ধরছিল পেটের কাটা জায়গায়, কাচতে পারছিলাম না, তাই আর কি। তাই জন্য তুই আমার জামা কাপড় ভালো করে কাচিসনি? না নীল, আমি ভালো করে কেচেছিলাম। তুই আমার মুখের উপর কথা বললি কেন? তোর খাওয়া দাওয়া বন্ধ। শুধু খাওয়া দাওয়া বন্ধ করেও থামলো না, আমাকে টানতে টানতে স্টোররুমে গিয়ে আটকে রাখলো। নীল আমার কথা শোনো। নীল আমার কথা শুনলো না। আমি স্টোররুমে বসে কাঁদতে লাগলাম। হঠাৎ আমার নীলের ডায়েরির কথা মনে পড়লো। আমি ডায়েরিটা এখানে লুকিয়ে রেখেছিলাম। ডায়েরিটা খুঁজতে শুরু করলাম আর পেয়েও গেলাম। ডায়েরিটার প্রথম পৃষ্ঠা পড়ে বুঝলাম এটা নীলেরই ডায়েরি। ডায়েরিটা পড়তে শুরু করলাম। আমি নীল, বড়লোক বাবার একমাত্র ছেলে। ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি। ছোটবেলা থেকে বাবা আমার সব আবদার পূরণ করতেন। যখন কলেজে পড়ি তখন আমি ছিলাম কলেজের সব থেকে হ্যান্ডসাম বয়। মেয়েরা আমার সাথে প্রেম করার জন্য পাগল ছিল। আমিও সব সুন্দরী মেয়েদের সাথে প্রেম করতাম। কলেজে কোনো সুন্দরী মেয়ে আসতেই তার সাথে প্রেম করতাম। বাবা মা আমাকে তেমন কিছু বলতো না। তারপর আস্তে আস্তে ভার্সিটিতে উঠি। দেখতে সুন্দর আর বাবার টাকার জন্য কোনো না কোনো মেয়ে প্রেমে পড়েই যায়। আমি যখন অনার্স তৃতীয় বর্ষে পড়তাম তখন আমি প্রথম ইরফানিকে দেখি। ও তখন নতুন ভর্তি হয় আমাদের ভার্সিটিতে। মেয়েটা বড়লোক বাবার মেয়ে, মডার্ন সুন্দরী। তাই ইরফানিকে আমার ভালো লাগতে শুরু করে। ইরফানি আমার প্রথম ভালোবাসা ছিল। আমি এর আগে যত মেয়ের সাথে টাইম পাস করি না কেন, কিন্তু ইরফানির সাথে টাইম পাস করার কথা কখনো মাথায় আসেনি। কারণটা ছিল ও সবার থেকে অন্যরকম। আমি ইরফানিকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। ইরফানিকে কোনো ছেলে প্রপোজ করলে তাকে প্রচুর মারতাম। ইরফানিকে ইমপ্রেস করার জন্য ওর বাসার সামনে বসে থাকতাম। আস্তে আস্তে ইরফানিও আমাকে ভালোবাসতে শুরু করে। আর তাছাড়া আমার বাবার অনেক টাকা, তাই ইরফানিও আমাকে ভালোবাসতে অবহেলা করে না। ব্যাপারটা আমার বাসায় জানাজানি হয়ে যায়। যেহেতু ইরফানির বাবা অনেক বড় লোক আর ইরফানি দেখতেও সুন্দর, সেহেতু আমার বাবা আমাদের সম্পর্ক নিয়ে আপত্তি করে না। আমি যখন অনার্স ফাইনাল ইয়ারে তখন ইরফানি কাজিনের বিয়ের জন্য দেশের বাইরে চলে যায়। তারপর আমি হঠাৎ কার যেন দরজায় খোলার আওয়াজ পেলাম। মনে হয় নীল দরজা খুলছে। আমি ডায়েরিটা লুকিয়ে ফেললাম। আমার ডায়েরির বাকি অংশ পড়া হলো না। আমি ঘুমানোর অভিনয় করলাম। ভেবেছিলাম হয়তো আমি না খেয়ে আছি সেই জন্যই নীল আমাকে ডাকতে এসেছে, কিন্তু না, ও আমাকে রাতের খাবার রান্না করার জন্য ডাকতে এসেছে। আমি উঠে রান্নাঘরে এলাম। না খেয়ে থাকার জন্য মাথাটা প্রচুর ঘুরছিল। নীল এসে বলল, দুপুরের খাবার খেয়ে নিয়ে যা। তাই বলে ভাবিস না আমি তোকে ভালোবাসি। না খেলে তো তুই এখন ঢং করে পড়ে থাকবি আর রান্নাটাও করবি না। তাই চুপচাপ খেয়ে এসে রান্না কর। আমি খাবার খেতে গেলাম, কিন্তু খেতে ইচ্ছা করছিল না, তবুও জোর করে একটু খেলাম। তারপর রান্নাঘরে গেলাম রান্না করার জন্য। আমার বারবার ইরফানির কথা মনে পড়ছে। তবে কি ইরফানের জন্য নীল আমাকে মেনে নিতে পারছে না? কিন্তু নীল তো আমাকে ডিভোর্স দিলেই পারে। ও আমাকে ডিভোর্স কেন দিচ্ছে না?
আমাদের বিয়ের পর কি হয়েছিল? আচ্ছা, ইরফানি এখন কোথায়? ইরফানি কি দেশে ফিরেছে নাকি ফিরেনি? ইরফানি কি জানে আমার আর নীলের বিয়ে হয়েছে নাকি জানে না? যদি ও জানে তাহলে ও কি করবে? আমার মনে অনেক প্রশ্ন, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এসব ভাবতে ভাবতে কখন যে তরকারিটা পড়ে গেছে খেয়াল করিনি। নীল পাশের রুম থেকে গন্ধ পেয়ে ছুটে এসেছে। তরকারিটা পড়লো কিভাবে? আসলে তুই কি কার কথা ভাবছিলি তুই? এই পোড়া তরকারি এখন কে খাবে? তুই খাবি? আমি বুঝতে পারিনি নীল। কি বুঝতে পারিসনি? তুই সব ইচ্ছে করেই করেছিস। কথাটা বলেই আমার হাতে গরম তরকারি চেপে ধরলো। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। আর কোনোদিন এরকম করবি? না, করবো না, প্লিজ আমার হাতটা ছাড়ো, আমার খুব চলছে। নীল আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেল। আমি হাতে ওষুধ লাগিয়ে আবার রান্না করলাম। খুব জ্বলছিল আমার হাতটা। আমি নীরবে কাঁদছিলাম। আমার বাবা মার যদি বেঁচে থাকতেন তাহলে কি তাদের একবারও জানাতে ইচ্ছা করতো না আমি কেমন আছি, কোথায় আছি, বেঁচে আছি নাকি মরে গেছি? তারা যদি জানেন আমি এত কষ্টে আছি তাহলে তারা কি করতেন? আমার খুব জানতে ইচ্ছা করে, কিন্তু জেনেই ভাব কি লাভ? তারা তো কেউ বেঁচে নেই। আমি তাদের শেষ দেখাটাও দেখতে পাইনি। এর থেকে কষ্টের কি হতে পারে? আমি যদি নীলকে ডিভোর্স দিই আমি কোথায় যাব জানি না, কিন্তু দুজন ভালোবাসার মানুষের মাঝে থাকা উচিত না। তাই আমি নীল আর ইরফানি দেখা করাবো। ওদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দেব। আমার জন্য নীল যা যা হারিয়েছে তার সব কিছু ওকে ফিরিয়ে দেব। অন্তত নীলের আমার ওপর থেকে রাগটা তো একটু কমবে। নীল অফিসে চলে গেছে। আমি বাসায় একা একা বসে আছি। আমার বারবার ইরফানির কথা মনে পড়ছে। নীল তো আমাকে ভালোবাসে না, ইরফানিকে ভালোবাসে। তাহলে আমি কেন ওর সাথে আছি? এই এক কথা আমাকে পাগল করে দিচ্ছে। আচ্ছা, আমি যদি নীলকে হারিয়ে যাওয়ার সব কিছু ফিরিয়ে দিই তাহলে কি ও আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে? তাহলে কি আমাকে ও আর ঘৃণা করবে না? হয়তোবা আমাকে ইরফানকে খুঁজে বের করে নীলের সাথে দেখা করাতে হবে। কিন্তু কোথায় খুঁজবো ওকে? নীলের ভার্সিটি থেকে কিছু জানা যেতে পারে। আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী ইরফানকে খুঁজতে শুরু করলাম। এদিকে আমি ইরফানিকে কখনো দেখিনি। আমি কিভাবে চিনবো ইরফানিকে? আমাকে আগে ইরফানের ছবি জোগাড় করতে হবে, কিন্তু ছবি কোথায় পাবো? তারপরে মনে হলো ভার্সিটিতেই তো পাওয়া যাবে ইরফানের ছবি আর ঠিকানা। ভার্সিটি গিয়ে ইরফানের একটা ছবি আর একটা ঠিকানা পেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছু পেলাম না। তারপরে মনে হলো ইরফানের নিশ্চয়ই ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। নীলের ডায়েরির বর্ণনা মতে ইরফানি তো খুব আধুনিকতা ছিল, তাহলে অবশ্যই ওর ফেসবুক আইডি থাকবে। আমি বাসায় এসে ল্যাপটপে নিজের আইডিতে লগ ইন করলাম। তারপর ইরফানের নামটা লিখে সার্চ দিলাম, কিন্তু কাউকে পেলাম না। তারপরে মনে পড়লো ওর ডাক নাম ইরফানি, কিন্তু ওর ভালো নামটা তো হলো সুমাইয়া সিদ্দিকা। এবার এই নামে সার্চ দিলাম। যাক, এবার আমার নিরাশ হতে হলো না। আমি ইরফানির ফেসবুক আইডি পেয়ে গেছি। আমি ইরফানিকে মেসেজ রিকোয়েস্ট দিলাম। আসসালামু আলাইকুম, আমি জয়া, নীলের স্ত্রী। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। দয়া করে ফ্রি থাকলে আমার মেসেজের রিপ্লাই দিন। আমার আপনার সাথে কিছু কথা আছে। 15 দিন কেটে গেল। ইরফানি মেসেজটা সিনও করেনি আর রিপ্লাইও করেনি। আমি হতাশ হয়ে পড়লাম। ইরফানের আশা আমি ছেড়ে দিলাম। সেদিন ভাবলাম নীল অফিসে গেলে আমাকে বাসায় একাই কাটাতে হয়। হাতে তেমন কাজ থাকে না, বাসায় একা একা থাকতেও ভালো লাগে না। তাই সিদ্ধান্ত নিলাম একটা চাকরি করব। আর নীলকে যদি ছেড়ে চলে যাই তাহলে চাকরিটা কাজে দিবে। সেইভাবে অনলাইনে চাকরির জন্য আবেদন করলাম। নীলকে বিষয়টা বলিনি, কারণ ও হয়তো এটা শুনে রাগ করবে, আবার আমার উপর ওর অত্যাচার করবে। জয়া, জি বলো। তোমার আমার প্রতি রাগ হয় না, ঘৃণা করে না আমাকে একটু? আমি তোমাকে এত অত্যাচার করি? ও মা, রাগ হবে কেন? তুমি আমার স্বামী, আমার উপর শুধু তোমার অধিকার। আচমকা আমার এই কথায় নীল ভীষণ রেগে গেল আর আমার চুলটা ধরে পড়ল। তোর আমার প্রতি রাগ হয় না কেন? কেন ঘৃণা করিস না? আমার লাগছে, ছাড়ো। লাগুক, তুই বল আমাকে ঘৃণা করিস? তুমি পাগল হয়ে গেছো নীল। হ্যাঁ, আমি পাগল। তোর চোখে ঘৃণা দেখার জন্য আমি পাগল। তুই বল আমাকে ঘৃণা করিস? নীল, আমি কেন তোমাকে ঘৃণা করব? কি আবল তাবল বলছো? কথাটা বলি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল নিজের রুমে। আমি বুঝতে পারলাম না কিছু। কেন ঘৃণা দেখতে চাই নীল আমার চোখে? অনলাইনে চাকরির জন্য যে দরখাস্ত করেছিলাম সেটার পরীক্ষা আছে। আমার কোনো
প্রস্তুতি নিই। তবুও গেলাম পরীক্ষা দিতে। নীল অফিসে চলে যাওয়ার পর আমিও বাসা থেকে বের হয়ে গেলাম। পরীক্ষা মোটামুটি হলো। পরীক্ষার হল থেকে অটোতে করে আসার সময় দেখলাম রাস্তায় অনেক ভিড়, মনে হচ্ছে আরও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি অটো থেকে নেমে দেখলাম এক বৃদ্ধ লোক বাড়িতে বসে আছে আর তার মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে। আমি লোকটাকে ধরে একটা অটোতে করে হসপিটালে নিয়ে গেলাম। লোকটার সাথে ওনার স্ত্রীর নম্বর নিয়ে বাসার ফোন দিলাম। ওনার স্ত্রী আসার আগেই আমি ওখান থেকে চলে এলাম, কারণ নীল হয়তো এতক্ষণে বাসায় চলে গেছে। আমাকে না দেখলে ও হয়তো অনেক রেগে থাকবে আর আবার আমার উপর পাশবিক অত্যাচার করবে। আমি বাসায় আসার পর দেখলাম নীল এখনও আসেনি। নীল তো এতক্ষণে চলে আসে, কিন্তু আসেনি কেন? আমি নীলের ফোনে বারবার ফোন দিলাম, কিন্তু কল রিসিভ করলো না কেউ। আমার নীলের জন্য খুব টেনশন হচ্ছিল। নীলের জন্য অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গেল, এখনও নীল আসেনি। আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম সোফাতে। 1টার দিকে নীল এলো, আমি তখনও ঘুমিয়ে। হঠাৎ নীল এসে আমাকে ডাকলো। আমি উঠতেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওর এই ব্যবহারে অনেক বেশি অবাক হলাম। এই কি সত্যি নীল নাকি স্বপ্ন দেখছি আমি? দুজনের মধ্যে এক নীরবতা। নীলের কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একটু পর নীল নিজেকে সামলে পড়ল। ধন্যবাদ, আজ তুমি না থাকলে। আমি না থাকলে কি বলো? না কিছু না। খেয়েছো? তুমি না খেলে আমি কখনো খেয়েছি যে আজ খাবো? এত রাত হয়ে গেছে তবুও খাওনি কেন? চলো খেয়ে নেই। এই যেন আমি এক নতুন নীলকে দেখছি। ও আসলে কি নীল নাকি অন্য কেউ? আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আল্লাহ আমার কথা শুনেছেন, তার রহমতে নীল বদলে গেছে। আমি খুশিতে কেঁদে ফেললাম। নীল আর আমার সাথে খারাপ ব্যবহার করে না, অনেক বেশি কেয়ার করে। নীল অফিস থেকে আসার সময় আমার জন্য একটা গিফট এনেছে। আমি খুলে দেখলাম একটা শাড়ি। জয়া, তোমার তো শাড়ি খুব পছন্দ তাই না? আর শাড়ি তোমাকে অনেক মিষ্টি লাগে, কিন্তু আমি তো কখনো পরতে দিতাম না। শাড়ি? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু আবেগে চোখ থেকে পানি পড়ছিল। নীল আলতো করে আমার চোখের জল মুছে বলল, আমি চাই আমাদের সম্পর্ক ঠিক করে নিতে। কি বলছো কি? আমাকে একটা স্বাভাবিক জীবন দিবে জয়া? আমি সত্যি আজ ক্লান্ত। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু কান্না পাচ্ছিল। আমি কান্না থামিয়ে বললাম, নীল আমাকে কিছুদিন সময় দিবে? ঠিক আছে। আমি নীলের থেকে এই জন্য সময় চাইলাম যাতে আমি ওকে ওর বাবা মার সাথে মিলিয়ে দিতে পারি। আমি নীলের বাবা মার সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। নীলের বাবা মা আমাকে দেখে প্রচুর রেগে গেলেন। তুমি কেন এসেছো? আমার ছেলেকে আমার থেকে দূরে করে এখন আবার কি করতে এসেছো? আন্টি, সব দোষ আমার, আপনার ছেলের কোনো দোষ নেই। আমার দোষের শাস্তি কেন নিজের ছেলেকে দিবেন? আপনাদের ছেলে এখনো আপনাদের জন্য কাঁদে। দয়া করে নীলকে আপনারা মেনে নিন। বিনিময়ে আমি নীলের জীবন থেকে চলে যাব, কিন্তু নীলকে এরকম শাস্তি দিবেন না। আপনাদের ছাড়া আমরা ভালো নেই। প্লিজ আঙ্কেল আন্টি, নীলকে ক্ষমা করে দিন। নীলের বাবা মা কাঁদতে লাগলো। মারে, তোমাকে আমরা ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম তুমি আমাদের ছেলেটাকে টাকার জন্য বিয়ে করেছো, কিন্তু আজ বুঝলাম নীলের কিছু না থাকা সত্ত্বেও তুমি ওকে ছেড়ে যাওনি। আমাদের নীল অনেক ভাগ্যবান যে তোমার মতো স্ত্রী পেয়েছে। নীলের জন্যে তোমার মতো ভালো মেয়ে আমরাও পেতাম না। নীল জীবনে অনেক অন্যায় করেছে, আর সেই অন্যায়গুলোকে আমরাও সমর্থন করেছি, কখনো কিচ্ছু বলিনি। কিন্তু আমার ছেলে কোনো ভালো কাজের ফলস্বরূপ তোমাকে পেয়েছে, আল্লাহ ভালো জানেন। আঙ্কেল আন্টি, এভাবে বলবেন না। নীল আমার স্বামী, আর স্বামীর যে কোনো অবস্থায় সাথে থাকা স্ত্রীর কর্তব্য। আমাদের আঙ্কেল আন্টি কেন বলছো? বাবা মা বলো। মা বাবা, আপনারা চলুন আমার সাথে নীলের কাছে। না মা। কেন বাবা? আজ আমরা যেতে পারবো না। সামনের মাসের 10 তারিখে ওর জন্মদিন, সেদিন যাব। ঠিক আছে। আমি ওখান থেকে চলে এলাম। নীলার বাবা মার আচরণ কিছুটা অবাক লাগলো আমার। ছেলের সাথে দেখা করতে এত সময় কেন চাইলো? বাসায় আসতেই তো একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল এলো। আমি কল রিসিভ করতেই একটা মেয়ে বলল, তুমি কি জয়া? জি, আপনি কে বলছেন?
নীলের স্ত্রী? জি, আপনি কি? ইরফানি। ইরফানি? হ্যাঁ ইরফানি, নীলের ইরফানি। তুমি তো আমাকে ফেসবুকে নক করেছিলে, আমি সেটা 1 সপ্তাহ আগে দেখলাম। তারপর তোমাকে অনেক মেসেজ করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি। অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করেছি। আমি তোমার সাথে দেখা করতে চাই, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলবেন আমাকে? সেটা না হয় দেখা হলেই বলবো। কিন্তু আমি কেন আপনার সাথে দেখা করব? এছাড়া তোমার কাছে কোনো উপায় নেই, কারণ নীল শুধু আমাকে ভালোবাসে। তাই লক্ষ্মী মেয়ের মতো যে ঠিকানা টেক্সট করছি, কাল নীল অফিসে চলে গেলে এসো। আপনি কি করে জানেন নীল আমাকে ভালোবাসে না? যদি নীল তোমাকে ভালোবাসতো তাহলে তুমি আমাকে নক দিতে না। আমি তোমাকে ঠিকানাটা টেক্সট করছি, চলে এসো। ইরফানি কেন আমার সাথে দেখা করতে চায়? কি চাই ও? নীল আমাকে ভালোবাসতে শুরু করেছে, আর এ সময় ইরফানি? হে আল্লাহ, আপনি আমাকে আবার কোন নতুন পরীক্ষায় ফেলেছেন। যদি ইরফানি নীলের জীবনে ফেরত আসতে চায় তাহলে আমি কি করব? আমি সারা রাত ঘুমাতে পারলাম না। নীলকে হারানোর ভয় হচ্ছে আমার খুব। সকালে নীল অফিসে যাওয়ার পর আমিও ইরফানির পাঠানো ঠিকানায় গেলাম। আমি কফি শপের ভিতরে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম ইরফানি এলো। দেখতে খুব একটা ফর্সা নয়, চুলগুলো ছোট্ট করে কাটা, জিন্স আর টপস পরা। ওকে চিনতে আমার দেরি হলো না, কারণ ওর ছবি দেখেছিলাম আর নীলের ডায়েরির বর্ণনা অনুযায়ী বুঝলাম ওই ইরফানি। জয়া, রাইট? নীল হঠাৎ তোমার মতো পর্দাশীল খ্যাতমের মধ্যে কি দেখলো বুঝলাম না। সারাদিন এসব বোরকা হেজাব পরো নাকি? চেহারা খারাপ সেটা বোরকার নিচে লুকিয়ে রাখো। নীলের পছন্দ দেখছি আজকাল বদলে গেছে। না জানি নীল কিভাবে তোমার সাথে থাকে। এক্সকিউজ মি আপু, কারো পোশাক নিয়ে কথা বলার অধিকার কারো নেই। মীরা কোন ভোগপণ্য নয় যে সবাইকে দেখিয়ে বেড়াতে হবে। আর আপনি যদি মনে করেন আমি অশিক্ষিত তাহলে ভুল ভাবছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করছি। আর এমনও হতে পারে আমার চেহারা দেখে আপনার পায়ের তলার মাটি সরে গেল। ইরফানি আমার কথায় তাচ্ছিল্যের একটা হাসি দিল। বাই দ্য ওয়ে, যে জন্য তোমাকে ডেকেছি। কেন ডেকেছেন? নীলের জীবন থেকে সরে যাও। নীল শুধু আমাকে ভালোবাসে। আমি নীলের জীবন থেকে সরে যাব না, আমি ওর স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? আমি ওর ভালোবাসা। আপনি ওর ভালোবাসা ছিলেন, এখন নেই। নীল শুধু আমাকে ভালোবাসে। আমার কথা শুনে ইরফানি হাসতে শুরু করলো। তারপর নিজের ফোন থেকে নীলকে কল দিল। হ্যালো ইফরা, বেবি, তুমি জানো তো আমি কত ব্যস্ত থাকি। এত ফোন দাও কেন? বাবু, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমাকে কবে বিয়ে করবে? করব। এত তাড়া কিসের তোমার? তোমাকে ছাড়া ভালো লাগে না। ওকে বেবি, বাই। যা দুষ্টু, বাই। দেখলে তো, ও এখনো আমাকেই ভালোবাসে। আমি বিশ্বাস করি না। সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তো নীলকে আমার করে ছাড়বো। কথাটা বলে ইরফানি চলে গেল। নীল কি সত্যি এখনো ইরফানিকেই ভালোবাসে? তাহলে আমার সাথে কেন এত ভালো ব্যবহার করছে? কেন আমাদের সম্পর্ক ঠিক করার কথা বলছে? তবে কি সবটাই মিথ্যা? আমাকে নীল ঠকাচ্ছে না তো? কিছুই বুঝে উঠতে পারছি না। বাসায় বসে আছি, নীল আর ইরফানের কথাগুলো কানে বারবার বাজছে। হঠাৎ নীল এসে বলল, কি হয়েছে জয়া, এত চুপচাপ কেন? কিছু না। আমাকে বলো। তেমন কিছু না। আচ্ছা, একটা প্রশ্ন করি। তুমি কতজনকে ভালোবাসছো মন থেকে? আমার প্রশ্ন শুনে নীল হাসতে লাগলো। হাসছো কেন? তোমার কথা শুনে। আমি কি কোনো হাসির কথা বলেছি? না, এমনি। উত্তরটা দাও। সত্যি বলবো? হ্যাঁ। একজনকে, যাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিলাম, যাকে কষ্ট দিলে আমার চোখে পানি এসেছে, যার সাথে সারা জীবন কাটাতে ইচ্ছে করে, যে সাথে থাকলে মনে হয় দুনিয়ার সবকিছু ভুলে যাই। এখনো তাকে ভালোবাসো? নীল মুচকি হেসে বলল, একবার যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। কিন্তু তুমি আমাকে কেন এসব জিজ্ঞেস করছো? না, এমনি। কথাটা বলে রুমিকে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। তার মানে নীল এখনো ইরফানিকেই ভালোবাসে। হে আল্লাহ, আপনি বলে দিন আমি কি করব? অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম নীল আর ইরফানের জীবন থেকে সরে যাব। আমি ইরফানকে কল দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জয়া। আমি জানতাম তুমি আমাকে কল দিবে। তা কি সিদ্ধান্ত নিলে? আমি সরে যাব নীলের জীবন থেকে। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি ফোনটা কেটে দিলাম। খুব কষ্ট হচ্ছে।
এতটা কষ্ট তখনও হয়নি যখন নীল আমার পেটে ছুরি মেরেছিল। নীল অফিসে গেলে আমি নিজের ব্যাগ গুছিয়ে নিলাম। স্টোর রুমে আমার কিছু জিনিস রয়ে গেছে, সেখানে জিনিসগুলো নিতে গিয়ে হঠাৎ নীলের ডায়েরিটা চোখে পড়লো। আমি নীলের ডায়েরিটা হাতে নিতেই সেখান থেকে একটা মেয়ের ছবি পড়লো, সাথে দুটো ছেলেও ছিল, তার মধ্যে একটা নীল, কিন্তু মেয়েটা ইরফানি নয়। সেদিন তো আমি ছবিটা খেয়াল করিনি। ভাবতেই মনে পড়লো আমার তো পুরো ডায়েরিটাই পড়া হয়নি। ডায়েরি আর ছবিটা নিয়ে নিচের রুমে চলে এলাম। আমি ডায়েরির বাকি অংশটা পড়া শুরু করলাম। ইরফানি বিদেশে চলে যাওয়ার পর আমাদের কলেজে মিমি নামের একটা মেয়ে এলো। খুব ফর্সা, চোখগুলো টানা টানা, চুলগুলো বেশি লম্বা নয়, অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার নজর পড়লো মিমির উপর। মিমিকে আমার প্রেমে ফেলানোর জন্য অনেক কিছু করি, কিন্তু মিমি কিছুতেই প্রেম করতে রাজি হয় না। মিমি ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। প্রতিদিন মিমির বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম। ওকে কোনো ছেলে কিছু বললে তাকে প্রচুর মারতাম, মিমিকে বিভিন্ন নোট দিতাম। আস্তে আস্তে মিমিও আমার প্রেমে পড়ে গেল। মিমি আর আমার প্রেম ভালোই চলছিল। মিমির সাথে আমার শারীরিক সম্পর্ক গড়ে তুলি। এর মধ্যে ইরফানি বিদেশ থেকে ফিরে আসে। আমি মিমির সাথে ব্রেকআপ করে ফেলি, কিন্তু মিমি আমাকে ছাড়তে রাজি নয়, কারণ মিমি প্রেগনেন্ট ছিল। ওকে অনেক বোঝালাম, কিন্তু ও বুঝতেই চাইছিল না। এদিকে ইরফানি যদি জানে আমার আর মিমির সম্পর্কের কথা, তাহলে আমি ফেঁসে যাব। ইরফানি আমাকে বিয়ে করবে না। তাই মিমিকে বললাম বাচ্চাটা নষ্ট করতে, কিন্তু সে কিছুতেই বাচ্চাটা নষ্ট করবে না। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো ফয়সালের কথা। ফয়সাল ছিল আমার বেস্ট ফ্রেন্ড, সেই ছোট্টকাল থেকেই। ও মেডিকেলের স্টুডেন্ট। ভাবলাম ওর থেকে পরামর্শ নিব। ফয়সালকে আমি মিমির কথা বললাম, কিন্তু ও শুনে বলল ও মিমির সাথে দেখা করবে, তারপর আমরা সবাই বসে একটা সিদ্ধান্তে যাব। কিন্তু আমি জানতাম না মিমির জন্য ফয়সাল এতটা বদলে যাবে। আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও ও মিমিকে সাপোর্ট করতে লাগলো। ফয়সালও আমার বিরুদ্ধে চলে গেল। তখন আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ফয়সালের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে চাইছিলাম। আমি মিমিকে ডাকলাম আমার সাথে দেখা করার জন্য। মিমি এলো। আমি মিমিকে বিয়ে করব, কিন্তু একটা শর্তে, সে যদি আমার কথা শুনে চলে। মিমি অসহায় ছিল, আমার কথায় রাজি হয়ে গেল। আমি মিমিকে বললাম ও যেন আমার কথা মতো একটা চিঠি লেখে। চিঠি ছিল এইরকম যে, ফয়সাল ভাইয়াকে আমি আমার নিজের ভাই মনে করতাম, কিন্তু ও আমার সাথে শারীরিক সম্পর্ক করে জোর করে, আর আমার পেটে বাচ্চা চলে আসে, কিন্তু ফয়সাল ভাইয়া বাচ্চাটাকে মেনে নিতে চাচ্ছে না। মিমি কিছুতেই চিঠিটা লিখতে চাইল না, কিন্তু আমি ওকে ভয় দেখালাম ও যদি এটা না করে তাহলে আমি ওকে আর বাচ্চাকে মেরে ফেলবো। তাই ও রাজি হয়ে গেল। পরের দিন মিমির বাসায় লুকিয়ে ঢুকে ওকে ঘুমের মধ্যে ফ্যানের সাথে ঝুলিয়ে দেই, আর চিঠিটা মিমির টেবিলে রেখে চলে আসি। আর ফয়সাল মিমির আত্মহত্যার জন্য ফেঁসে যায়। ফয়সালের বিশ্বাসঘাতকতার এটাই শাস্তি ছিল। ও কিভাবে আমার বন্ধুত্ব বাদ দিয়ে ওই মেয়ের কথায় আমার বিরুদ্ধে যায়। তারপর ফয়সালকে ওর বাবা মা বাসা থেকে বের করে দেয়, আর পুলিশ ওকে ধরে নিয়ে যায়। তারপর ফয়সাল আর আমার কখনো দেখা হয়নি। ডায়েরির বাকি অংশ পড়ে আমি কেঁদে ফেললাম। নীল এতটা খারাপ ছিল? ছি, মিমি মেয়েটা তো নির্দোষ ছিল, আর ফয়সাল সেও নির্দোষ ছিল। নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে যে ফাঁসাতে পারে সে অমানুষেরও কিচ্ছু না। নীলকে আমি ঘৃণা করতে শুরু করলাম। নীলের মুখ দেখতেও আমার এখন ঘৃণা হচ্ছে। নীল যে এত খারাপ সেটা কি ইরফানি জানে? হয়তো বা জানে না। জানলে এরকম একটা অমানুষকে ভালোবাসতো না। আমি সিদ্ধান্ত নিলাম ইরানিকে সব সত্যিটা বলবো। আমি একটা মেয়ে হয়ে অন্য মেয়ের জীবন নষ্ট করতে পারি না। আমি ইরফানিকে কল করে আবার আমার সাথে দেখা করতে বললাম। কেন ডেকেছো আমাকে জয়া? নিজের সিদ্ধান্ত কি বদলে ফেলছো? সিদ্ধান্ত বদলালে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দেখুন, আমি আমার সিদ্ধান্ত বদলাইনি, আর আমি নীলের ব্যাপারে কিছু বলতে চাই, সেই জন্য ডেকেছি। কি বলবে? নীল আসলে একজন অমানুষ। ও মিমি নামের একটা মেয়েকে খুন করেছে। প্রথমে ওর সাথে শারীরিক সম্পর্ক করে, তারপর মিমি যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন মিমিকে খুন করে। নীল ওর বেস্ট ফ্রেন্ড ফয়সালকে ফাঁসিয়ে দেয়। আমার এসব কথা শোনার পর ইরফানির কোনো আক্ষেপ দেখছি না। কিছুক্ষণ পর ইরফানি বলল, তোমার কি মনে হয় আমি নীলের ব্যাপারে জানি না? আমি সব জানি, মিমির সাথে কি হয়েছে আর না হয়েছে। আপনি জানেন?
তাহলে নীলকে এসব করা থেকে আটকাননি কেন? নীলকে আমি ভালোবাসি, নীল জেলে যাবে সেটা আমি কিভাবে হতে দিতাম? আর মিমির কথা বলছো, ও তো একজন দুশ্চরিত্রা ছিল, আর ওর এটাই হওয়া উচিত ছিল। আর ফয়সাল, সে কেন নীলের সাথে বিশ্বাসঘাতকতা করলো? ওদের সাথে যা হয়েছে সব ঠিক হয়েছে। কি বলছেন এসব আপনি? একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে এসব বলতে আপনার বিবেকে বাজছে না? না, বাচ্চে না। আর এসব হাই ক্লাস ব্যাপার স্যাপার তোমার মতো আনকালচার খ্যাত মেয়ে এসব বুঝবে না। আর তুমি কি ভাবছো এসব বলে তুমি নীলের প্রতি ঘৃণা করাবে? পারবে না। চুপচাপ নীলের জীবন থেকে সরে যাও, আমাকে জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, চলে যাব। নীল আমাকে খুনের চেষ্টা করেছিল, আমি তারপরেও ভেবেছিলাম আমি ওর সাথে থাকবো, কারণ আমার মনে হয়েছিল নীলের ভিতরে একটা ভালো মানুষ আছে। হয়তোবা আমার উপর রাগ করে আমার পেটে ছুরি চালিয়েছিল, কিন্তু না, ও একটা অমানুষ। ও অমানুষ হোক বা মানুষ, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার নীলকে ছেড়ে শুধু চলে যাও। আমি নীলকে ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তার আগে নীলের উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। নীল, আমি তোমাকে একজন ভালো মানুষ ভাবতাম। তুমি আমার পিঠে ছুরি চালিয়ে দেওয়ার পরেও আমি তোমাকে ভালোবেসেছি, কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কল্পনাও করিনি। তুমি চেয়েছিলে আমি তোমার সাথে সব ঠিক করিনি, আমি সেটাও মেনে নিয়েছিলাম। পরে জানলাম ইরফানি তোমার জীবনে ফিরে আসতে চাই। ইরফানি আমাকে হুমকি দেওয়ার পরেও আমি তোমাকে ছাড়তে চাইনি, কিন্তু আজ আমি চলে যাব। কেন জানো? কারণ তোমার সত্যিটা আমার সামনে চলে এসেছে। তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, এমনকি খুন, তারপর নিজের নির্দোষ বন্ধুকে ফাঁসানো। তুমি হয়তো চিঠিটা পড়ে ভাববে আমি এসব কীভাবে জানলাম। আমি লুকিয়ে তোমার ডায়েরি পড়েছি। তুমি আমার চোখে ঘৃণা দেখতে চেয়েছিলে না? আজ তোমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, ঘৃণা করি আমি তোমাকে। আই হেট ইউ নীল। আর আজ আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর এটাই হবে তোমার জন্মদিনের সবচেয়ে বড় গিফট। ইরফানের সাথে ভালো থেকো। এটি জয়া। চিঠিটা আমার টেবিলের উপর রেখে বাসা থেকে বের হয়ে এলাম। আমি জানি না আমি কোথায় যাব এখন, কারণ আমার আপন বলতে কেউ নেই। আব্বু আম্মুর কাছেও যেতে পারবো না, কারণ তারা বেঁচে নেই। আমার মনে পড়লো আমার বান্ধবী মীরার কথা। মীরাকে সব খুলে বললাম। ও আমাকে ওর বাসায় থাকতে জায়গা দিল, কিন্তু কতদিন আর এভাবে থাকা যায়? তাই আমি চাকরি খুঁজতে লাগলাম। এর মধ্যে নীল আমাকে অনেকবার কল করেছে, কিন্তু আমি কখনো কল রিসিভ করিনি। নিজের ফোন বন্ধ করে রাখলাম। এর মধ্যে একটা চাকরিও জোগাড় করে ফেললাম। এবার একটা বাসা খোঁজার পালা। আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ ওই বৃদ্ধ লোকটার সাথে আমার দেখা হলো, যাকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আঙ্কেল, আপনি এখন কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। সেদিন যদি তুমি না থাকতে। কি যে বলেন না আঙ্কেল, আমি কিছুই করিনি, সবই আল্লাহর ইচ্ছা। তা মা, কোথায় যাচ্ছ? অফিস থেকে ফিরছি আঙ্কেল। ওহ, তোমার স্বামী কেমন আছে মা? সেদিন তো স্বামীর জন্য চলে গিয়েছিলে। জানি না। মানে? আমি ওকে ছেড়ে চলে এসেছি আঙ্কেল, অমানুষ ছিল একটা। মা, আমি বুঝতে পারিনি। এখন কোথায় থাকো? বান্ধবীর বাসায়। আমাদের বাসায় চলো আজকে। তোমার আন্টি তোমাকে দেখতে চেয়েছিল, তোমাকে দেখলে খুব খুশি হবে। আমি আঙ্কেলের সাথে আঙ্কেলদের বাসায় গেলাম। বাসাটা অনেক বড় আর অনেক সুন্দর। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আপনার বাসাটা খুব সুন্দর। সবই তোমার আন্টির জন্য। আন্টি আমাকে দেখে আঙ্কেলকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? আরে, তোমাকে বলেছিলাম না সেদিন অ্যাক্সিডেন্টের পর এই মেয়েই তো আমাকে বাঁচিয়েছিল। ও, তুমি সে? নাম কি তোমার মা? জি আন্টি, জয়া। বাহ, মিষ্টি নাম। বসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি। না আন্টি, দরকার নেই। অবশ্যই আছে, তুমি প্রথমবার এসছো আমাদের বাসায়। আন্টি রান্না করে চলে গেলেন। আমি ড্রয়িং রুমে বসে আছি। আমি আঙ্কেলকে প্রশ্ন করলাম, আচ্ছা আঙ্কেল, আপনাদের বাসায় কি শুধু আপনারা দুজন থাকেন? হ্যাঁ মা, আমরা দুজনে থাকি। তোমার আন্টি আর আমি ছাড়া কেউ নেই। আপনাদের ছেলেমেয়েরা? নেই। ঠিক বুঝলাম না। একটা ছেলে ছিল, কিন্তু সে আমাদের কাছে মৃত। আমি আর আঙ্কেলকে এই বিষয়ে কোনো প্রশ্ন করলাম না। এর মধ্যে আন্টি চলে এলেন নাস্তা নিয়ে। আমি বললাম, আন্টি, এত কিছুর কি দরকার ছিল? দরকার ছিল মা। হঠাৎ আন্টি আমাকে প্রশ্ন করলো, মা, তোমার স্বামী কি করে? আঙ্কেল আন্টিকে বললেন,
কি করছো? এসব কথা বাদ দাও তো। না আঙ্কেল, আসলে আন্টি, আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। কেন মা? অমানুষ ছিল একটা একটা মেয়ের জীবন নষ্ট করেছে, একটা মেয়েকে খুন করেছে, তার সাথে কিভাবে থাকতাম? ভালো করেছো মা, তোমাকে দেখেই বোঝা যায় তুমি অনেক ভালো। তোমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। এখন কোথায় থাকছো? বান্ধবীর বাসায়। তবে এখন যখন চাকরি করছি তখন নিজের জন্য আলাদা বাসা দেখব। কতদিন আর বান্ধবীর বাসায় থাকবো? আমাদের বাসায় থাকতে পারো। না আঙ্কেল, ধন্যবাদ, আপনাদের উপর আর বোঝা হতে চাই না। বোঝা কেন হবে মা, তুমি থাকলে আমাদেরও ভালো লাগবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাদের মেয়ের মতো, তাই আজ থেকে তুমি এখানেই থাকবে। ঠিক আছে আঙ্কেল, আমি যেন একটা নতুন জীবন পেলাম, নতুন করে বেঁচে থাকার মানে পেলাম। এইভাবে ভালোই কাটছিল আমার দিন। আঙ্কেল আন্টি আমাকে আপন করে নিয়েছিল, যেন আমি ওনাদের নিজের মেয়ে। আমি নতুন করে বাবা মা পেলাম। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করতেই সে বলল, তুমি কি জয়া? জি, আপনি কি? আমি নীলের মা বলছি। আপনি? হ্যাঁ, তোমাকে কিছু জানানোর আছে। জি বলুন। সেদিন যখন তুমি আমাদের বাসায় এসেছিলে, সেদিন আমরা তোমাকে মেনে নেইনি। আমরাই ইরফানিকে ফোন করে নীল আর তোমার কথা বলি। তুমি যখন বলেছিলে তোমরা ভালো নেই, তাই আমরা ভেবেছিলাম নীল ইরফানের সাথে ভালো থাকবে, আর তাই আমরা সেদিন নীলের সাথে দেখা করতে আসিনি। এসব বলে কি লাভ আন্টি? যা হবার তা তো হয়ে গেছে। আর আমিও তো নীল আর ইরফানের জীবন থেকে সরে এসেছি। ভুলটা তো এখানেই হয়েছে। ভুল? কিসের ভুল আন্টি? আপনার কথা আমি বুঝলাম না। আমরা নীলের জন্মদিনে নীলের সাথে দেখা করতে যাই, তখন জানতে পারলাম তোমার সাথে যার বিয়ে হয়েছে সে আদৌ নীল না, নীলের বন্ধু ফয়সাল। মানে কি বলছেন এসব? ঠিকই বলছি। তাহলে নীল কোথায়? জানি না, আমাদের পাপের শাস্তি আমরা পেয়ে গেছি। আমাদের ক্ষমা করে দিও মা। আপনার সাথে আমি পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিলাম। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি বাসায় যেতে হবে। আমি বের হচ্ছিলাম এমন সময় আন্টি এসে বললেন, কোথায় যাচ্ছ মা? আন্টি আমি বাসায় যাচ্ছি, অনেক বড় একটা ভুল হয়ে গেছে, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। কি হবে বলে তো যাও। ফিরে এসে বলবো। আর কোনো কথা না বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসায় এসে দেখি ও বাসায় আছে। আমাকে দেখতে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কোথায় চলে গিয়েছিলে জয়া? আমি তোমাকে ছেড়ে কত কষ্টে ছিলাম জানো। একবার তো ফোনটাও রিসিভ করতে পারতে। তুমি কি? আমি কে মানে? আমি তো তোমার স্বামী। তুমি আমার স্বামী সেটা আমি জানি, কিন্তু তোমার আসল পরিচয় কি? আমি নীল। তুমি নীল নাও মিস্টার ফয়সাল, আমি সবটা জেনে গেছি। কেন এমন করলে আমার সাথে? আর নীল এখন কোথায়? আমি জানি তোমার অনেক প্রশ্ন, আজ সব প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ বলো, আমি জানতে চাই। জয়া, যেদিন তোমাকে প্রথমবার হাসপাতালে দেখি সেদিন প্রথম প্রেমে পড়ে যায়। আমি তোমার মুখ তো দেখিনি সেদিন, কিন্তু তবুও প্রেমে পড়ে যায়। নীলও যখন আমার সাথে ছিল, কিন্তু তোমার সাথে দেখা করতে আসার সময় একজনের সাথে ধাক্কা খেয়ে আমার শার্টে কালি লেগে যায়। কিন্তু ওই অবস্থায় তোমার সামনে যেভাবে যেতাম সেটা ভেবেই পাচ্ছিলাম না। তখন নীলর শার্টটা আমাকে দেয়, যেখানে নীলের লাগানো নেম প্লেটও ছিল। তোমার সাথে দেখা করার পর জানতে পারলাম তোমার বাবার অপারেশনের জন্য রক্ত লাগবে, কিন্তু তুমি কোথাও রক্তই পাচ্ছ না। আর তোমার বাবার রক্তের সাথে আমার রক্ত মিলে যাওয়ায় আমি তোমার বাবাকে রক্ত দিই। তারপর তোমার সাথে কথা বলতে বলতে আমি আরও তোমার প্রেমে পড়ে যাই। কিন্তু সেদিন তুমি যখন আমার নাম জিজ্ঞেস করেছিলে, ঠিক সেই সময় আমি নীলের নেম প্লেট পড়েছিলাম। তুমি ভাবলে আমার নাম নীল। ভেবেছিলাম প্রথমবার দেখা হলে পরের বার দেখার সময় সত্যিটা বলে দিব, কিন্তু বলার কখনো সুযোগই হলো না। তুমি আমাকে ভালোবাসতে, তাহলে বিয়ের পর এত অত্যাচার কেন করতে? তুমি তো চাইলে বলে দিতে পারতে তুমি নীল নয় ফয়সাল, কেন বলনি? তারপর জীবন কেমন যেন এলোমেলো হয়ে গেল। নীল আমাকে মেমের সাথে ফাঁসিয়ে দিল, আর সবাই আমাকে অবিশ্বাস করলো। এমনকি আমার বাবা মাও, তারা আমাকে ঘৃণা করতে শুরু করলো। তাদের কাছে আমি বেঁচে থেকে মৃত। তারপর আমাকে পুলিশে নিয়ে যায়। 6 মাস জেল খাটার পর আমার এক মামা আমার জামিন করায়, কিন্তু আমি আমার বাবা মার সামনে যেতে পারছিলাম না। এর থেকে বড় কষ্ট কি আর হবে?
তার মানে নীলের সম্পর্কে আমি যা যা পড়েছি ডায়েরিতে সব সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু ডায়েরিটা তুমি কোথায় পেলে? নীলের বাসা থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। কি? কিন্তু কেন? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর নীল যে মিমির খুনি, মিমি আত্মহত্যা করেনি সেটা প্রমাণ করতে। কিন্তু সেই ডায়েরির কথায় কেউ বিশ্বাসই করলো না। সবাই ভাবলো আমিই দোষী। তারপর ঠিক করলাম আমি নীলের সাথে দেখা করব, ওকে সত্যিটা স্বীকার করাবো। তারপর আমি নীলের সাথে দেখা করতে ওই অনুষ্ঠানে যাই যেখানে তুমিও ছিলে। সেদিন আমাদের মধ্যে অনেক হাতাহাতি হয় আর আমি নিজেকে বাঁচাতে নীলকে খুন করে ফেলি। ঠিক সেই সময় রুমে তুমি আসো আর হঠাৎ করে অজ্ঞান হয়ে যাও। কিন্তু সেদিন আমি তো তোমার সাথে আর কাউকে দেখিনি। কারণ আমি নীলের লাশের খাটের তলায় লুকিয়েছিলাম। আমি তোমাকে দেখে ভয় পেয়ে যাই। তোমাকে অজ্ঞান অবস্থায় কোলে করে আমি বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেই, কিন্তু দরজাটা কে যেন বন্ধ করে দেয় বাহির থেকে। আর সবাই ভুল বুঝে আমার আর তোমার বিয়ে দিয়ে দেয়। যেহেতু আমি তোমাকে আগে থেকে পছন্দ করতাম তাই বিয়েতে আপত্তিও করিনি। আমাকে ভালো যদি বাসতে আমার থেকে সত্যি কেন লুকিয়ে আমার চোখে নীল হয়ে থাকলে? কারণ হঠাৎ করে আমার মনে পড়ে তোমার মাধ্যমে আমি সবার চোখে নীলের প্রতি ঘৃণা তৈরি করতে পারবো। আর নীল যে অপরাধী সেটাও সবার সামনে আসবে। আমি আমার প্ল্যান অনুযায়ী সেদিন তোমাকে নিয়ে নীলের বাসায় যাই। তারপর অন্য কাউকে বলি নীল তোমাকে বিয়ে করেছে, কিন্তু আপনাদের সামনে আসছে না। আঙ্কেল আন্টিকে আমি নীলের ব্যাপারে রাগিয়ে দিই আর ওনারা তোমাকে মেনে নিতে পারে না, তাই তোমাকে আর আমাকে বের করে দেয়। আর আমাকে বলে আমি যেন নীলকে বলে দিই নীল যেন কখনো তাদের সামনে না আসে। আর আমি আমার প্রথম প্ল্যানিংয়ে সফল হই। সব বুঝলাম, কিন্তু তুমি এটা কেন বলছো না? আমার উপর কেন অত্যাচার করতে? নীলের জন্য। মানে? তুমি সারাদিন নীল নীল করতে, যেটা আমার সহ্য হতো না। আমি তোমার চোখে নীল নামটার প্রতি ঘৃণা দেখতে পাচ্ছিলাম আর এটা চেয়েছিলাম। সেজন্য সেদিন রাগে তোমার পেটে ছুরি চালিয়ে দেই, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে। তারপরে তুমি নীলকে ভালোবাসো আর আমি তোমাকে শাড়ি পরতে দিতাম না, কারণ তোমাকে শাড়ি পরলে একদম আমার মায়ের মতো লাগে। তখন আমি তোমাকে অত্যাচার করতে পারতাম না। কিন্তু আমি তো নীল নামটাকে না, আমার স্বামীকে ভালোবাসতাম। তুমি নীল প্রতি আমার চোখে ঘৃণা দেখতে চেয়েছিলে, কিন্তু তুমি এটা একবারও ভাবোনি আমার কাছে নীল মানে তুমি। আমায় ক্ষমা করে দিও জয়া, আমি তোমার স্বামী হওয়ার যোগ্য নই। কে বলেছে তুমিই আমার স্বামী? কিন্তু একটা কথা বলো, ডায়েরিতে যে মেয়েটার সাথে তুমি আর নীল ছিলে ও কে? ওই মিমি অনেক ভালো মেয়ে ছিল, সবাই আপন করে নিতে পারতো, একদম তোমার মতো। আমি তোমার আলমারি থেকে নীলের ডায়েরিটা পাই। প্রথমবার আমি নীলের ডায়েরিটি পুরোটা পড়িনি। যখন পুরো ঘটনা জানতে পারি আমি নীলকে ঘৃণা করতে থাকি আর তোমাকে ছেড়ে চলে যাই। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল। যখন আমি তোমার লেখা চিঠিটা পাই তখন মনে হচ্ছিল নিজেকে শেষ করে দেই। আমাকে ক্ষমা করে দিও। যতবার আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি ততবার আমি কেঁদেছি। তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি, অনেকবার কল করেছি, কিন্তু তুমি কল রিসিভ করনি। আমি তোমার উপর রেগে নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমি প্রথমে মীরার বাসায় যাই, তারপর আমি যাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলাম তাদের বাসায় আশ্রয় পাই। তুমি সেদিন যাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে তুমি জানো নি কে? কি? আমার বাবা। কি? আঙ্কেল তোমার বাবা? হ্যাঁ। আঙ্কেল আর আন্টি তো তোমাকে ভুল বুঝেছে। আমাদের ওনাদের কাছে যাওয়া উচিত আর সত্যিটা জানানো উচিত। ঠিক এই সময় ইরফানি রুমে চলে এলো। ইরফানি তুমি? আশা করনি নিশ্চয় আমি এখানে আসব? অবশ্য না করারই কথা। আপনি এখানে কেন এসেছেন? প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? আমার নীলের মৃত্যুর। আমি সব শুনেছি তোমাদের কথা। দেখো, ইরফানি নীল অপরাধী ছিল আর ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ফয়সাল, তোমার থেকে আমি এসব শুনবো না। তুমি আমার নীলকে মেরে ফেলছো, তোমাকে আমি খুন করে ফেলবো। না না, তোমাকে না, তোমার বউ, তোমার ভালোবাসা জয়াকে খুন করব। তোমাকেও তো বোঝাই ভালোবাসা ছাড়া বাঁচতে কেমন লাগে। না, তুমি এটা করবে না। তোমার আমার জয়াকে কিছু করবে না। ইরফানি কোনো কথা না শুনে একটা ছুরি বের করে আমাকে মারতে এলো। ঠিক এই সময় ফয়সাল ইরফানের মাথায় একটা বাড়ি
ফুলদানি দিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে ও ফ্লোরে পড়ে গেল। আমি ফয়সালকে কি জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ফয়সাল আমাকে বলল, ইরফানিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমরা ইরফানিকে নিয়ে হাসপাতালে গেলাম। আঙ্কেল আর আন্টিকে সত্যিটা জানানোর পর ওনারা খুব খুশি হলেন। ওনারা কখনো ভাবতেই পারেননি আমি ওনাদের ছেলে ফয়সালের বউ, কিন্তু ওনারা চান আমার আর ফয়সালের আবার বিয়ে দিতে। আজ আমাদের গায়ে হলুদ। হঠাৎ ফয়সালের ফোনে একটা কল এলো। ফয়সাল আমাকে এসে বলল, জয়া হাসপাতাল থেকে কল করেছিল, ইরফানিকে কেউ খুন করেছে। কি বলছো? কি কে করবে এমনটা? জানি না, আমি একবার হাসপাতালে যাব। না না, তোমার যাওয়ার দরকার নেই। আমি তোমাকে নতুন করে আর কোনো ঝামেলায় জড়াতে দিব না। আর কাল আমাদের বিয়ে। জয়া কিচ্ছু হবে না আমার, তুমি শুধু টেনশন করো না। আর তাছাড়া আমি যেহেতু ইরফানিকে আঘাত করেছিলাম, তাই আমাকে পুলিশ দেখা করতে বলেছে। আমিও যাবো তোমার সাথে। না, তুমি কি করবে? আমি তাড়াতাড়ি চলে আসবো। ফয়সাল হাসপাতালে চলে গেল। আমার খুব ভয় লাগছে, না জানি ওর কি বিপদ হয়। রাত 11টা বেজে গেছে, ফয়সাল এখনও আসছে না। আমার খুব টেনশন হচ্ছে। অনেকবার কল করেছি কিন্তু ফোন ধরছে না। কিছুক্ষণ পর ফয়সাল আমাকে ফোন দিয়ে বলল, হ্যালো জয়া, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? আর ফোন রিসিভ করছিলে না কেন? জয়া আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কি? ইরফানি কি বেঁচে আছে? না। তাহলে? ইরফানির লাশের পাশে নীলের লাশ। কি কি বলছো সব? তুমি তো বলেছিলে নীল মা। হ্যাঁ, কিন্তু নীলের লাশ এখানে কিভাবে? আর ওর মৃত্যুর তো 1 বছর হয়ে গেছে, কিন্তু এই লাশটা দেখে মনে হচ্ছে কয়েক ঘন্টা আগে মারা গেছে। আর হাসপাতাল কর্তৃপক্ষের সামনে খুন 2টা হয়েছে। কিন্তু এসব কিভাবে সম্ভব? কে করেছে খুন? ওরা দুইজনকে খুন করেছে। কি? কিভাবে সম্ভব? জানি না। সে যাই হোক, তুমি ফিরে এসো। আমার টেনশন হচ্ছিল। আবার ফোনও রিসিভ করছিলে না। ফয়সাল যা বলল সেটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। নীল কিভাবে? কিন্তু সবার সামনে বিশ্বাস করার অভিনয় করলাম। কেউ তো আর সত্যিটা জানে না। আমি একবার নীলের বাবা মা সাথেও দেখা করতে যাব ফয়সাল। কেন জয়া? ওনাদের সাথে কথা বললে ওনাদের একটু ভালো লাগতো। ঠিক আছে, যাও। আমি নীলের বাবা মার সাথে দেখা করতে এলাম। খুব ভেঙে পড়েছে নীলের মৃত্যুতে। একমাত্র ছেলেকে হারালে কষ্ট পাওয়ারই কথা। মিমির বাবা মাও মনে হয় এতটা কষ্ট পেয়েছিল। আজ আমাদের বিয়ে। ফয়সালকে বেশ চিন্তিত লাগছে। চিন্তার কারণ নিশ্চয়ই নীল। আমি ফয়সালকে অনেকবার বুঝিয়েছি, যা হয় ভালোর জন্যই হয়, তবুও টেনশন করছে। এদিকে আমি নতুন বউ সেজে বসে আছি, ওর কাছেও যেতে পারছি না। বিয়ের কার্যক্রম শেষ। আমি বাসর ঘরে বসে আছি। ফয়সাল রুমে প্রবেশ করলো, কিন্তু ওকে খুবই চিন্তিত দেখাচ্ছে। তুমি টেনশন কেন করছো? আমাদের প্ল্যানটা ছিল নীলকে আর ওদের পরিবারকে শুধু কষ্ট দেয়া, মেরে ফেলা নয়। কিন্তু নীল আর ইরফানি তো মারা গেল, এখন কি হবে? কিছু হবে না। তোমার অভিনয়টা খুব ভালো ছিল, কারোর সন্দেহ হয়নি তোমার উপর। অভিনয়টা তো করতেই হতো। ওই নীল আমার বোন মিমি আর ওর বাচ্চাকে মেরে ফেলেছে। শুধু তাই না, ওর কারণে আমার বাবা মা মারা গিয়েছে। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। মিমি আপুর আত্মহত্যা সহ্য করতে না পেরে তিনিও আত্মহত্যা করে বসেন। কিন্তু উনি সত্যি জানতে পারলেন না মিমি আপু নির্দোষ ছিল। আমার পরিবারের সবাইকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। সবাই আমার আপুর চরিত্র নিয়ে কথা বলেছে। সবাই শুধু আমাদের ঘৃণা করেছে। আমিও সেই ঘৃণা দেখতে চেয়েছিলাম নীলের পরিবারের প্রতি, সবার। আর তুমি নীল সেজে যা যা করছো তাতে আমার ইচ্ছে পূরণ হয়েছে। বাবার মৃত্যুর কিছুদিন পর আমার মাও মারা যায়। তারপর একদিন মিমি আপুর একটা ডায়েরি পড়ে আমি সত্যিটা জানতে পারি। আমি প্রথমে ভেবেছিলাম তুমি দোষী, কিন্তু পরে সত্যিটা জানতে পারি। তারপর তোমার জামিন করাই, তোমাকে আমার প্ল্যানিংয়ে সামিল করি। আমরা সেদিন নীলকে খুন করিনি, ওকে কিডন্যাপ করি। তারপর ওকে আমাদের স্টোর রুমে বেঁধে রাখি। আর তারপর আমি তোমাকে বিয়ে করি। আর আমরা এমন অভিনয় করি যাতে মনে হয় আমি নীল। নীলের বাসায় গিয়ে ওর বাবা মাকে ওর ব্যাপারে রাগিয়ে দেওয়া। নীলের ওর ডায়েরি, ওইটা তো আসলে নীলের লেখা ছিলই না, ওইটা তো আমাদের লেখা ছিল। আর তোমার সাথে খারাপ ব্যবহার, তোমাকে খুনের চেষ্টা, এসব সব আমাদের নাটক ছিল। এসব আমরা এই জন্যই করেছি কারণ নীলকে ইরফানের সামনে নীলকে খারাপ প্রমাণ করার জন্য, যাতে ইরফানি নীলকে ভুল বোঝে। হ্যাঁ, এই জন্যই
আমিও ইরফানের সাথে ইচ্ছে করে দেখা করি আর নীলের বাবা মার সামনেও গিয়ে নাটক করি, কারণ আমি জানতাম আমি যতই নীলের ভালো স্ত্রী হই না কেন ওনারা ইরফানিকে নীলের বউ মানবে, কারণ ওনাদের কাছে টাকাই সব। আর বোকা ইরফানি আমাকে ওর আর নীলের আগের ভয়েস রেকর্ড শুনিয়েছে। ও তো আর জানতো না নীল আমাদের কাছে বন্দি। ঠিক তারপর তুমি বাসা থেকে চলে যাওয়ার নাটক করলে। ইরফানিও ভাবলো নীল তোমাকে ভালোবাসে না, তুমি নীলের জীবন থেকে সরে গেছো। আর ঠিক তারপরে ইরফানি যখন নীল মানে আমার সাথে দেখা করতে আসছিল, তখন আমি তোমাকে ফোন করে বাসায় আসতে বলি আর ইরফানিকে দরজার বাইরে দেখে একটা মিথ্যে গল্প বানাই দেই যে আমি নীলকে খুন করেছি। ইরফানি আমার উপর রেগে গিয়ে তোমাকে মারার চেষ্টা করে, কিন্তু জানতো না যে এসব আমাদের সাজানো, সব আমাদের প্ল্যান। কিন্তু নীলকেও ফুলই বুঝলোই না, উল্টো আমাদের মারার চেষ্টা করলো। আর ঠিক সেই সময় নীল আমাদের এখান থেকে পালায় আর ইরফানির সাথে দেখা করতে হাসপাতালে যায়। ইরফানিকে কিডন্যাপ করার জন্য একটা বন্দুক নিয়ে হাসপাতালে যায়, কিন্তু ইরফানি ভাবতে থাকে নীল তো মারা গেছে, তাহলে এটা কে? নীলটা নিশ্চয়ই আমাদের নতুন কোনো প্ল্যান। আর নীলের হাতে বন্দুক থাকায় ও ভাবে নীল ওকে মারতে এসেছে, তাই ও ভয় পেয়ে পেটে ছুরি চালিয়ে দেয়। কিন্তু নীলের হাতে একটা বন্দুক ছিল আর মৃত্যুর পূর্বে ও ইরফানিকে গুলি করে দেয়। আর সব শেষ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ওদের ভাগ্য এটাই ছিল। হয়তোবা, কিন্তু এটা তো ভালো হয়েছে, আমাদের কেউ সন্দেহ করেনি। আর সবার দৃষ্টির বাহিরে তুমি তোমার প্রতিশোধটাও নিতে পেরেছ। আমি না ফয়সাল, সবার দৃষ্টির বাহিরে আমি ছিলাম না, ও ছিল। আর এই প্রতিশোধ শুধু আমার একার ছিল না, ওরও ছিল। ও মানে কে? মিমি আপু। কি? মিমি কোথা থেকে আসবে? মিমি তো মারা গেছে। আপু মারা যায়নি। মানে? দরজায় হঠাৎ কেউ একজন নক করলো, মনে হয় ও এসেছে। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম, হ্যাঁ ওই এসেছে। ফয়সাল মিমি আপুকে দেখে চমকে গেল। মিমি, তুমি তুমি বেঁচে আছো? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বেঁচে আছি আমি। আজ যে আমি বেঁচে আছি সেটা শুধু জয়ার কারণে। জয়ার কারণে? কিন্তু জয়া তো আমাকে কিছুই বলেনি। আমি নিষেধ করেছিলাম বলতে। আর তুমি এতদিন কোথায় ছিলে? একটা অনাথ আশ্রমে ছিলাম আমি। সেদিন কি হয়েছিল মিমি? সেদিন যখন আমাকে দিয়ে নীল চিঠি লেখায় তোমার নামে, আমি সেদিন আন্দাজ করতে পেরেছিলাম নীল তোমাকে খুন করবে, কিন্তু বুঝেও কোনো লাভ ছিল না। ঘুমন্ত অবস্থায় ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। তখন জয়া আমার রুমে আমার সাথে ছিল, ও শুধু বাথরুমে গিয়েছিল। তখন নীল আসে আর আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে ওখান থেকে পালায়। জয়া অনেক কষ্টে আমাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ও মা বাবাকে কিছু জানায় না। যেহেতু আমরা সেদিন ভার্সিটির হলে ছিলাম, তাই ভার্সিটির ছুটি ছিল বলে প্রায় সবাই বাসায় চলে গিয়েছিল। আমরাও যেতাম, জয়া আমাকে নেওয়ার জন্যই এসেছিল। কিন্তু নীল আমাদের জীবনটা ধ্বংস করে দিল, আমাদের অনাথ করে দিল, আমাদের বাবা মাকেও কেড়ে নিল। আমি আপুকে তো বাঁচিয়ে নিই, কিন্তু আমার বাচ্চাটা মারা যায়। আপু আর আমি ঠিক করি আমাদের সাথে হওয়া অন্যায় প্রতিশোধ নিব আমরা। তাই আপু সবার আড়ে থাকে আর আমি তোমার সাথে মিলে নীলকে শাস্তি দিই। কিন্তু নীলের বাবা মা আমার বাবা মার সাথে দেখা করতে আসে, তখন বাবা মাকে অনেক বাজে বাজে কথা শোনে, যার কারণে বাবা আত্মহত্যা করে আর মাও মারা যায়। হ্যাঁ, জয়া আর তুমি না থাকলে আজ নীল শাস্তি পেত না। ও তো তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু তুমি নিজের ফ্রেন্ডকে সাহায্য না করে আমাদের কেন সাহায্য করেছিলে? কারণ আমি অন্যায়কারীদের সাথে থাকি না, সে যেই হোক না কেন। আর একটা কারণ হলো জয়া। জয়া? হ্যাঁ, আমি ওকে প্রথম দিন থেকে ভালোবাসতাম। আর আমি এটাও জানতাম জয়া তোমার বোন। তোমার বাবাকে রক্ত দেওয়ার সময় আমি সব তথ্য নেই জয়ার আর তোমার ফ্যামিলির ব্যাপারে। আর যখন নীল তোমার সাথে এসে অন্যায় করে আমাকে ফাঁসিয়ে দেয়, আমি নীলের পক্ষ না নিয়ে তোমাদের সাপোর্ট করি। আমি আন্দাজ করেছিলাম তুমি জয়াকে ভালোবাসো, তাই জয়াকে তোমাকে বিয়ে করতে বলি। আজ তোমাদের বিয়ে হয়েছে শুনে এজন্য আমি অনেক খুশি। আমার বোনকে তোমার থেকে ভালো কেউ রাখতে পারবে না। আমি আসি, ভালো থেকো তোমরা। ওর মতো মানুষের বেঁচে থাকার অধিকার এমনিতেও নেই। কোথায় যাবে তুমি আপু? অনাথ আশ্রমে, আমার ইচ্ছে পূরণ করতে। আমি অনাথ আশ্রমের বাচ্চাদের মায়ের মতো ভালোবাসবো। নিজের সন্তানকে বাঁচাতে পারেনি তো কি হয়েছে, ওদের মধ্যে নিজের সন্তানকে খুঁজে বাকি জীবনটা কাটিয়ে দিব। না আপু, তোমাকে আমি যেতে দিব না।
এতদিন পর তোমার সাথে দেখা হলো, তুমি এভাবে যেতে পারো না। ফয়সাল, ওকে সামলাও, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। মিমি আপু চলে গেল। আমি ফয়সালের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। এই কান্নাটার মানে ছিল একদিকে নিজের বোন চলে যাওয়ার কষ্ট, অন্যদিকে আমাদের নতুন জীবন শুরু করার আনন্দ।